Hello friends, good evening and welcome to my class. Today we will discuss about the next topic of SOM. Basically next একটা চ্যাপ্টারই আমরা চলে যাব, সেটা হচ্ছে সিম্পল স্ট্রেস স্ট্রেন। চ্যাপ্টারটার নাম তোমরা নোট করে রাখো, সিম্পল স্ট্রেস স্ট্রেন। The chapter is simple stress strain. আমাদের প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল সম্পূর্ণ হয়ে গেছে। প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের নলেজ থাকা খুব জরুরি। এরপরে যে কোনো টপিকেই তুমি যাবে সমের, সেখানে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের সামান্য কনসেপ্ট কিন্তু দরকার হবে। তা আজকে আমরা সিম্পল স্ট্রেস স্ট্রেনটা পড়ব। চলো, সিম্পল স্ট্রেস স্ট্রেন পড়ার আগে একটা ফ্লো চার্ট টাইপের একটা জিনিস আছে, সেটা তোমাদের জানা উচিত। সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, মানে তোমাকে বলতে পারে যে স্ট্রেস কয় প্রকারের, তুমি ডিফাইন করে দেখাও। কি বলবে? স্ট্রেস 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 তুমি বলবে স্যার দুই প্রকারের হয়। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি নর্মাল স্ট্রেস, নর্মাল স্ট্রেস। ঠিক আছে, আর আরেকটা কি আছে? শিয়ার স্ট্রেস। ঠিক আছে, দুই প্রকারের স্ট্রেস হয়, নর্মাল স্ট্রেস আর একটা শিয়ার স্ট্রেস। আচ্ছা, নর্মাল মানে কি? পারপেন্ডিকুলার। আর শিয়ার মানে কি? ট্যানজেনশিয়াল। এই জিনিসটা লিখে দিচ্ছি। হ্যাঁ, নর্মাল স্ট্রেস মানে কি বলছে? দ্য স্ট্রেস, ডেফিনেশন আর কি, which acts perpendicular to the body। সেটা তোমার টেনশন হতে পারে বা কম্প্রেশন হতে পারে, ডাজেন্ট ম্যাটার। কি বললাম? সেটা টেনশন হতে পারে বা কম্প্রেশন হতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যেটা যদি পারপেন্ডিকুলার টু দ্য বডি অ্যাক্ট করে, মানে এই হচ্ছে বডি, আমি এরকম করে স্ট্রেস দিচ্ছি, এটা হচ্ছে নর্মাল স্ট্রেস। ঠিক আছে, পারপেন্ডিকুলার। আর শিয়ার স্ট্রেস মানে কি? শিয়ার মানে হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস, মানে এই ধরো বডি, আমি এরকম করে স্ট্রেস দিচ্ছি, মানে ঘর্ষণ করাচ্ছি, সেটাও কিন্তু স্ট্রেস তৈরি হচ্ছে একটা। আমি যে এরকম করে যে ঘষে নিয়ে যাচ্ছি, সেখানেও একটা স্ট্রেস তৈরি হচ্ছে। যেই স্ট্রেসটা হচ্ছে ট্যানজেনশিয়াল, সেটাকে আমরা শিয়ার বলি। তাহলে কি? দ্য ডাইরেকশন of stress is tangential to the body। ঠিক আছে, সেটাকে আমরা শিয়ার স্ট্রেস বলি। এই জিনিসগুলো হয়তো তোমরা জানো, তাও ফ্লো চার্ট আঁকাতে দিলে এভাবে কিন্তু ড্র করতে হবে। নেক্সট তোমাকে বলবে যে নর্মাল স্ট্রেস কয় প্রকারের হয়। নর্মাল স্ট্রেস দুই প্রকারের। একটা হচ্ছে ডাইরেক্ট নর্মাল, ডাইরেক্ট নর্মাল স্ট্রেস। ডাইরেক্ট নর্মাল স্ট্রেস মানে কি? ডাইরেক্টলি আমি নর্মাল স্ট্রেসটা দিচ্ছি, মানে এই যে ফোর্স দিলাম ধরো, বাট এই ধরো বডি আছে, আমি টেনশন দিচ্ছি, টানছি বা কম্প্রেশন দিচ্ছি। ঠিক আছে, এই ধরো বডি আছে, ঠিক আছে, আমি ডাইরেক্ট টেনশন কম্প্রেশন দিচ্ছি বা টানছি, টেনশন, এটা হচ্ছে ডাইরেক্ট নর্মাল স্ট্রেস। তাহলে ডাইরেক্ট নর্মাল স্ট্রেসের মধ্যে কি হবে? তুমি বলবে স্যার দেখুন, ডাইরেক্ট নর্মাল স্ট্রেসের মধ্যে আমাদের আসে টেনশন অ্যান্ড কম্প্রেশন। ঠিক আছে, এই দুটো আমাদের এখানে আসে। আর একটা কি আছে? আর একটা আছে বেন্ডিং নর্মাল স্ট্রেস। বেন্ডিং নর্মাল স্ট্রেস, মনে রাখবে বেন্ডিংটাও কিন্তু একটা নর্মাল স্ট্রেস, মানে আমাদের যে বেন্ডিং হচ্ছে সেটা কিন্তু নর্মাল স্ট্রেসের মধ্যেই ধরা হয়। ঠিক আছে, যেমন ধরো এই যে মোবাইল কভারটা আছে, এই মোবাইল কভারে আমি বেন্ডিং দিচ্ছি। ঠিক আছে, এটা কি হচ্ছে? উপরে টেনশন, নিচে কম্প্রেশন, বা এরকম করে দিচ্ছি, নিচে টেনশন, উপরে কম্প্রেশন, এটা কিন্তু নর্মাল স্ট্রেস ক্রিয়েট করছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে বেন্ডিং নর্মাল স্ট্রেস। অথবা তুমি বেন্ডিংয়ের আর একটা নাম আছে, মনে রাখো, ফ্লেকশন। সবাই মনে রাখে, ফ্লেকশারই বলে কিন্তু। হ্যাঁ, ফ্লেকশন নর্মাল স্ট্রেস এটাকে বলে। আচ্ছা ঠিক আছে, তার মানে নর্মাল স্ট্রেস হয়ে গেল। এবার চলে আসো শিয়ার স্ট্রেস। তাহলে শিয়ার স্ট্রেস কয় প্রকারের? শিয়ার স্ট্রেসও তুমি বলবে স্যার দু প্রকারের। কি কি আছে? শিয়ার স্ট্রেসের প্রথম পার্ট হচ্ছে ডাইরেক্ট শিয়ার স্ট্রেস। ডাইরেক্ট শিয়ার স্ট্রেস। ডাইরেক্ট শিয়ার স্ট্রেস কি? কোন বস্তু ডাইরেক্টলি শিয়ার স্ট্রেস দিতে পারে? বলবে শিয়ার ফোর্স। কোনো একটা বডিতে যদি শিয়ার ফোর্স তৈরি হয়, আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পড়বো, তো কোনো একটা বডিতে যদি শিয়ার ফোর্স তৈরি হয়, সেই শিয়ার ফোর্সটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার স্ট্রেসের মধ্যে পড়ে। তাহলে কি হলো? ডিউ টু শিয়ার ফোর্স। আর একটা আছে টরশন, ইনডাইরেক্ট যেটা আর কি, টরশন, টরশনাল শিয়ার স্ট্রেস। আমরা যখন টরশন পড়বো তখন দেখবো টরশনের জন্য যে স্ট্রেসটা আসে সেটা কিন্তু ডাইরেক্ট শিয়ার স্ট্রেস আসে না, ইনডাইরেক্ট আসে। ঠিক আছে, তা টরশনটার জন্য কি হচ্ছে? ডিউ টু টরশনাল শিয়ার স্ট্রেস, ডিউ টু টরশন। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ব্যাস তুমি এটা করে দাও। এটা একটা ফ্লো চার্ট অফ স্ট্রেস। আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, স্ট্রেনেও কিন্তু সেম হবে। কি বললাম? আমি আর লিখছি না। তোমাকে যদি পরীক্ষায় বলে স্ট্রেনের ফ্লো চার্ট ড্র করো, তখন তুমি স্ট্রেস বা স্ট্রেন করে দেবে, জাস্ট নামগুলোকে চেঞ্জ করে দেবে। মানে কি? নর্মাল স্ট্রেন, শিয়ার স্ট্রেন, ডাইরেক্ট নর্মাল স্ট্রেন, বেন্ডিং স্ট্রেন, বেন্ডিং নর্মাল স্ট্রেন,
ডাইরেক্ট শিয়ার স্ট্রেন, টরশনাল শিয়ার স্ট্রেন, স্ট্রেসের জায়গাটাকে শুধু স্ট্রেন করে দেবে। তাহলে কি আমি লিখে দিচ্ছি এখানে, নোট, if you are asked to draw a flow diagram of strain classification, এটা তো ক্লাসিফিকেশন না, then just replace stress with strain and remain others as it is. চলো স্ক্রিনশট নাও বা লিখে নাও। হয়ে গেছে লেখা আশা করি। চলো নেক্সট টপিক। নেক্সট টপিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক। এটা কিন্তু তোমাদের ইন্টারভিউতে অনেক জায়গাতেই কোশ্চেন জিজ্ঞেস করে, বড় বড় এক্সামে জিজ্ঞেস করেছে, আমি দেখেছি। সেটা হচ্ছে সেন্ট ভেনেন্স প্রিন্সিপাল। দেখো কি জিনিস। নেক্সট টপিক কি? সেন্ট ভেনান্স প্রিন্সিপাল। খুব ইম্পর্টেন্ট টপিক। সেন্ট এসটি ভেনান্স প্রিন্সিপাল। প্রিন্সিপাল বানানটা দেখো কিন্তু, এই প্রিন্সিপাল মানে তথ্য, হয় না? আমার প্রিন্সিপাল, এর প্রিন্সিপাল, নিউটনস প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল। আর পিএল যদি প্রিন্সিপাল হয় সেটা হচ্ছে ধরো কলেজের প্রিন্সিপাল, মেইন যেটাকে বলে সেটা। ওকে, তাহলে সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপালটা কি একটু দেখি। হোয়াট সেন্ট ভ্যালেন্স সেড? সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপালে কিছুই না, সেন্ট ভ্যালেন্স বলেছে যে যখন আমি ডাইরেক্ট স্ট্রেস দিচ্ছি, সেটা টেনশন হোক বা কম্প্রেশন হোক, ইনিশিয়াল কিছু পোর্শনে স্ট্রেস স্ট্রেনটা ইউনিফর্ম না, তারপরে পুরোপুরি ইউনিফর্ম স্ট্রেস স্ট্রেন চলে আসে। কীরকম দেখো, এই ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, দিস ইজ এ বডি, সেই বডিটা হচ্ছে এরকমভাবে আছে। এটার লেন্থ কত? সে ফর এক্সাম্পল 1 মিটার লেন্থ ইজ দেয়ার, 1 মিটার লেন্থ আছে। এখানে আমি একটা টেনশন ফোর্স দিলাম টি, আই এম গিভিং এ টেনশন ফোর্স। আমি 3টে সেকশন ড্র করব। এখানে ধরো একটা সেকশন ড্র করলাম, এখানে একটা সেকশন ড্র করলাম, এখানে একটা সেকশন ড্র করলাম। এটার নাম দিলাম 1-1, এটার নাম দিলাম 2-2, এটার নাম দিলাম 3-3। তাহলে সেকশন 1-1টা কীরকম হবে দেখো, এই হচ্ছে তোমার সেকশন 1-1টা এই রকমভাবে স্ট্রেসটা ইন্ডিকেট করবে। দেখো স্ট্রেসটা কিন্তু ইউনিফর্ম না, দ্য স্ট্রেস ইজ নট ইউনিফর্ম। এটা কোথায়? সেকশন 1-1। সেকশন 2-2টা দেখো অনেকটা ইউনিফর্ম হবে, কিন্তু পুরোটা ইউনিফর্ম হলো না। দিস ইজ অফ সেকশন 2-2। এখনও কিন্তু পুরোটা ইউনিফর্ম হয়নি, বাট সেকশন 1-1-এর রেসপেক্টে অনেকটা ইউনিফর্ম হলো। সেকশন 2-2, ঠিক আছে। আর লাস্ট দেখো সেকশন 3-3, একদম এরকম হয়ে যাবে। সেকশন 3-3, তাহলে সেকশন 3-3টা কি পারফেক্টলি ইউনিফর্ম। তাহলে তুমি এখানে কি বলবে? এটা হচ্ছে নন ইউনিফর্ম, পরিষ্কার কথা, নন ইউনিফর্ম। এটা তুমি লেখো লেস ইউনিফর্ম, আর এটা লেখো পারফেক্টলি ইউনিফর্ম। এবার সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপালটা কি বলছে তুমি সেটা বুঝে নাও। বুঝতে পারলে তো কি বলতে চাইলাম। এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। স্ট্রেস ডায়াগ্রামটা ইনিশিয়াল মানে ইনিশিয়াল পোর্শনে তোমার ফুলফিল হয় না, মানে পুরোটা ইউনিফর্ম হয় না। কিন্তু যখনই আমি ইনিশিয়াল পোর্শনটা ছেড়ে চলে যাই, এক সেকেন্ড, ওটা তুমি খুলে দিয়েছো, ওখান দিয়ে লাইটটা চলে আসবে, ব্যাস চলে, এবার লাইটটা চলে গেছে। দেখো তাহলে সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপালটা কি যদি তোমাকে বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য মনে রাখবে। আর এই কালো পেনটা কোথায় রাখলাম? হ্যাঁ, যদি তোমাকে প্রিন্সিপালটা লিখতে বলে তাহলে তুমি এরকম করে লিখবে। এখানে প্রিন্সিপালটা লিখছি, হ্যাঁ, প্রিন্সিপাল বলবে যে এক্সেপ্ট ফর দ্য এন্ডস of a uniform bar, the stress diagram is completely uniform due to direct loading। বুঝতে পারলে? এই যে এক্সেপ্ট ফর দ্য এন্ড অফ এ ইউনিফর্ম বার, মানে এন্ডের কিছু পোর্শন ছাড়া বাকিটা হচ্ছে ইউনিফর্ম হয়। আচ্ছা, তো এই সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপালটা আমাদের কেন ইউজ হচ্ছে?
সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপাল আমাদের এই কারণে ইউজ হচ্ছে, তার কারণটা হচ্ছে এরপরে যত আমরা করব প্রুফ বা যাই হোক না কেন, আমরা যে সম নিয়ে ডিল করব, আমরা কিন্তু ধরে নেব যে এই স্ট্রেসটা হচ্ছে ইউনিফর্ম আছে। মানে এই পোর্শনটাতেও যদি আমরা অ্যানালিসিস করি, আমরা এটা ধরবো না, আমরা এটা ধরে নিয়ে করব। ঠিক আছে, আমরা ধরে নেব যে স্ট্রেস ইউনিফর্ম না হলে কি সমস্যা হতো? প্রথম হচ্ছে ক্যালকুলেশন প্রবলেম হয়ে যেত। যদি আমি এটা ইউনিফর্ম না ধরতাম, মানে যদি এক্স্যাক্ট করতে চাইতাম, তাহলে কি হতো? ক্যালকুলেশনটা করতে পারতাম না। আরে কীরকম হবে কে জানে, টেরা ব্যাকা আসবে, আমি ওটা করতে পারতাম না। ফার্স্ট। সেকেন্ড কি হতো? সেকেন্ড আমার সমস্যাটা হতো, দেখো আমি যদি এই স্ট্রেসের জায়গাতে এটা ধরে নিই, তাহলে আমার ফ্যাক্টর অফ সেফটি বাড়ছে কি বাড়ছে না বলো? এই যে এই জায়গাটা তো স্ট্রেস নেই, এই যে লাল কালি দিয়ে দেখাচ্ছি দেখো, এই যে ফাঁকা জায়গাগুলোতে স্ট্রেস নেই, কিন্তু আমি সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপাল অনুযায়ী ধরে নিচ্ছি স্ট্রেস আছে। মানে সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপালটাকে আমরা নেগলেক্ট করেই ধরে নিচ্ছি যে এখানে স্ট্রেস আছে। তার মানে কি? আমি এক্সট্রা ফ্যাক্টর অফ সেফটি নিয়ে কাজ করছি, যেখানে স্ট্রেস নেই আমি সেখানেও ধরে নিচ্ছি স্ট্রেস আছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং মোর ফ্যাক্টর অফ সেফটি। ঠিক আছে, সেন্ট ভ্যালেন্স প্রিন্সিপাল ভায়োলেট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ধরে নিচ্ছি যে টোটালটা ইউনিফর্ম। তাহলে এখানে কি লিখবে? এখানে আমি লিখে দিচ্ছি ফ্রম now on in SOM analysis, SOM and structure, we will assume the whole structure is having কি same কি stress distribution, same বা uniform, same বা stress distribution ডায়াগ্রাম। তাতে আমাদের সুবিধাটা কি হবে? অ্যাডভান্টেজ ফার্স্ট হচ্ছে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এর সেকেন্ড যে সুবিধাটা আমাদের হবে সেটা হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি উইল গেট মোর। ব্যাস লিখে নাও, স্ক্রিনশট নাও, দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে, ব্যাস হলো। চলো নেক্সটে চলে আসো, দেখি নেক্সট কি বলছে। নেক্সট এবার আমরা পড়বো হচ্ছে যে কি টাইপের ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালগুলোর ইলাস্টিক কনস্ট্যান্ট সম্বন্ধে আমরা পড়বো। ঠিক আছে, ইলাস্টিক কনস্ট্যান্টের নিয়ে পড়ার সময় চলে এসছে। দেখো, দেয়ার আর বেসিক্যালি 3 টাইপস অফ ম্যাটেরিয়াল। আমাদের সমের ক্ষেত্রে এখানে আমরা হোমোজেনাস আর আইসোট্রপিক নিয়ে ডিসকাস করবো। কি করলাম? আগেও ডিসকাস করেছি, এখানেও ডিসকাস করার সময় হয়ে আসছে। হোমোজেনাস অ্যান্ড আইসোট্রপিক। তার মধ্যে তুমি আইসোট্রপিকটাকে বেশি জ্ঞান দাও, হোমোজেনাসটা ভুলে যাও, ফরগেট অ্যাবাউট হোমোজেনিটি। ঠিক আছে, আমি আবার বলছি, হোমোজেনাস মানে কিন্তু একটা ডাইরেকশানে পার্টিকুলার প্রপার্টিগুলো সেম হবে। হোমোজেনাস মানে কি বললাম? ধরো বললো হোমোজেনাস টু এক্স ডাইরেকশান, তার মানে এক্স ডাইরেকশানে যত প্রপার্টি আছে সব সেম। হোমোজেনাস টু ওয়াই ডাইরেকশান মানে ওয়াই ডাইরেকশানে যত প্রপার্টি আছে সব সেম প্রত্যেকটা পয়েন্টের। হোমোজেনাস টু জেড ডাইরেকশান মানে জেড ডাইরেকশানে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটার সেম। আইসোট্রপিক মানে কিন্তু সেটা নয়। আইসোট্রপিক মানে কি? আইসোট্রপিক মানে হচ্ছে একটা পয়েন্টে প্রত্যেকটা ডাইরেকশানে প্রপার্টি সেম। দেখো, আইসোট্রপিক মানে আমি লিখছি, ঠিক আছে, হোমোজেনাসটা এখন ভুলে যাও। আইসোট্রপিক দেখো, আইসোট্রপিক আমরা যে 3টে ম্যাটেরিয়াল পড়বো এখন, সেটা হচ্ছে আইসোট্রপিক, একটা হচ্ছে অর্থোট্রপিক, আর একটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। ঠিক আছে, তো আইসোট্রপিক বলতে কি বোঝাচ্ছে? আইসোট্রপিক মানে হচ্ছে দ্য ম্যাটেরিয়াল হুজ প্রপার্টিস ইন অল 3 ডাইরেকশনস আর সেম। 3 ডাইরেকশন ছেড়ে দাও, তুমি অল ডাইরেকশন লিখে দাও। ঠিক আছে, অল ডাইরেকশনস। 3 ডাইরেকশন হলে অর্থোট্রপিকের সাথে তোমার মুশকিল হয়। বেসিক্যালি 3টে ডাইরেকশনে যদি প্রপার্টি সেম হয়ে যায়, তাহলে মানে তুমি বলতে পারো যে সব ডাইরেকশনে প্রপার্টি সেম হবে। তুমি বুঝতে পারছো না? এক্স, ওয়াই আর জেড অ্যাক্সিসে তো কম্পোনেন্ট হবে সব কিছু। সে ফর এক্সাম্পল ধরো এই হচ্ছে 3টে ডাইরেকশন, এটা কি এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, এটা জেড ডাইরেকশন। ধরো 3টে ডাইরেকশনের প্রপার্টি সেম, তাহলে এই ডাইরেকশনের প্রপার্টি সেম হবে কেন বলো তো? কম্পোনেন্ট তো, তাই না? তো এনিওয়ে সেটা আমি না লিখে কিন্তু এখানে অল ডাইরেকশনই বলছি, তোমার সুবিধা হবে। তাহলে আইসোট্রপিক মানে কি? দ্য ম্যাটেরিয়াল হুজ প্রপার্টিস আর সেম ইন অল ডাইরেকশন অ্যাট এ পয়েন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা পয়েন্টের সাথে আলাদা পয়েন্টের সম্পর্ক নাও হতে পারে। কি বললাম? ধরো এই একটা ম্যাটেরিয়াল আছে,
এই ম্যাটেরিয়ালের এই পয়েন্টে ডাইরেকশন সব জায়গায় সেম, মানে প্রপার্টি সব জায়গায় সেম, অন্য আর একটা পয়েন্টে প্রপার্টি আলাদা হতেই পারে, সেটা আইসোট্রপিক বলে না। আইসোট্রপিক বলছে শুধু এই পয়েন্টে, ইন দিস পয়েন্ট দ্য প্রপার্টিজ ইন অল ডাইরেকশনস উইল বি সেম, ইন আদার পয়েন্ট দ্য প্রপার্টি মে বি ডিফারেন্ট, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তাহলে আইসোট্রপিক মানে কি, প্রত্যেকটা পয়েন্টে, বা এই যে দ্য ম্যাটেরিয়াল হুজ প্রপার্টিজ আর সেম ইন অল ডাইরেকশন অ্যাট এ পয়েন্ট, ওই পয়েন্টে সেম হতে হবে, বাকি পয়েন্টে কি হচ্ছে ভার্মে যায়, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আইসোট্রপিক অ্যাট এ পয়েন্ট। আমি এখানে লিখে দিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে লিখছি, হ্যাঁ, এটা ডেফিনেশন লিখবে না। ইন ডিফারেন্ট প্রপার্টি, ইন ডিফারেন্ট পয়েন্ট দ্য প্রপার্টি মে বি ডিফারেন্ট, তাতে কোনো যায় আসে না, প্রপার্টিজ মে বি ডিফারেন্ট, আলাদা পয়েন্টে ডিফারেন্ট হতেই পারে, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, লিখে নাও, সেটা হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। ইন আইসোট্রপিক ম্যাটেরিয়াল, in isotropic material there are two independent elastic constants। আমি বলছি কি কি, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে মিউ, এটা মনে রাখবে, কিন্তু এই অবধি মনে রাখবে। তোমাকে জিজ্ঞেস করবে ইন্ডিপেন্ডেন্ট কোনটা, আরে দেখো ইলাস্টিক কনস্ট্যান্ট চারটে আছে, চারটে নিয়ে আমরা পড়বো কি কি, মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি, পয়সনস রেশিও, বাল্ক মডুলাস। কি কি ইলাস্টিক কনস্ট্যান্ট নিয়ে পড়বো আমরা, ই, মিউ, কে, আর একটা কি বললাম, জি। মডুলাস অফ ইলাস্টিসিটি, পয়সনস রেশিও, বাল্ক মডুলাস, মডুলাস অফ রিজিডিটি। এর মধ্যে তোমাকে জিজ্ঞেস, তুমি বলবে, এটা সবাই মুখস্থ করে গুপ্তা থেকে, গুপ্তা এই কোশ্চেনটা আছে যে আইসোট্রপিক ম্যাটেরিয়াল দেয়ার আর টু ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট। তো টু ইন্ডিপেন্ডেন্ট হলো, তখন বললো যে চারটের মধ্যে কোন দুটোকে আমরা ধরবো, বাকি, তখন তুমি বলো স্যার দেখুন মিউ আর ই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, বাকিগুলো কি ডিপেন্ডেন্ট। এই দুটো যদি জানা থাকে, এই দুটো আমরা অটোমেটিক বার করতে পারবো। সেই জন্য আইসোট্রপিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট হচ্ছে ই অ্যান্ড মিউ। হয়ে গেল। এবার চলে আসো অর্থোট্রপিক ম্যাটেরিয়াল, এগুলো নিয়ে কিন্তু আমাদের পড়তে হবে না, দিস আর নট ইন আওয়ার সিলেবাস, জাস্ট ইউ নিড টু নো দ্য নাম্বার অফ ইলাস্টিক কনস্ট্যান্টস অ্যান্ড ডেফিনেশনস। আমি আবার বলছি, আমাদের পড়তে হবে কিন্তু আইসোট্রপিক হোমোজেনাস ম্যাটেরিয়াল নিয়ে। ঠিক আছে, আমাদের বিটেকে অর্থোট্রপিক বা অ্যানাসোট্রপিক ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করতে হবে না। ঠিক আছে, শুধু জানতে হবে ডেফিনেশন, আর কি জানতে হবে, নাম্বার অফ ইলাস্টিক কনস্ট্যান্ট, সেটাই আমরা জানছি। অর্থোট্রপিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে দ্য ম্যাটেরিয়াল whose properties are different in three mutually perpendicular direction। তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনে প্রপার্টি আলাদা, সেটাকে বলছে হচ্ছে অর্থোট্রপিক ম্যাটেরিয়াল। কিরকম, উড, এক্সাম্পল যদি তোমাকে বলে, তুমি বলবে হচ্ছে উড। উড হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যার প্রপার্টি ইন থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশন আলাদা, এক্স এর ডাইরেকশন আলাদা, ওয়াই ডাইরেকশন আলাদা, জেড ডাইরেকশন আলাদা। ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে অর্থোট্রপিক ম্যাটেরিয়াল। আচ্ছা, এর কতগুলো ইলাস্টিক কনস্ট্যান্ট দরকার, এটা জাস্ট লিখে রাখবে। ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট হচ্ছে 9 নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট আর রিকোয়ার্ড ফর অর্থোট্রপিক ম্যাটেরিয়াল। আচ্ছা, অ্যানাইসোট্রপিক মানে কি, প্রপার্টিজ আর ডিফারেন্ট ইন অল ডাইরেকশন, দ্য প্রপার্টিজ অফ এ ম্যাটেরিয়াল at a point is different in all direction। সব ডাইরেকশনে কিন্তু প্রপার্টি আলাদা, যদি প্রত্যেকটা ডাইরেকশনে প্রপার্টি আলাদা হয় সেটাকে আমরা অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল বলি। এর কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট থাকে, নাম্বার অফ 21 ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট, 21টা ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, চলো স্ক্রিনশট নাও, দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, মুছে করে নাও, লাইটটা জ্বালাতে হবে, এক সেকেন্ড। চলো এবার আমরা ইলাস্টিক কনস্ট্যান্ট নিয়ে পড়ব।
ঠিক আছে, নাও উইল স্টাডি অ্যাবাউট ইলাস্টিক কনস্ট্যান্ট। কীরকম দেখো, আমাদের ইলাস্টিক কনস্ট্যান্ট নিয়ে পড়তে হবে। ইলাস্টিক কনস্ট্যান্ট অফ আইসোট্রপিক ম্যাটেরিয়াল। ইলাস্টিক কনস্ট্যান্ট অফ আইসোট্রপিক ম্যাটেরিয়াল। কি কি ইলাস্টিক কনস্ট্যান্ট আমাদের আছে? দেয়ার আর 4। কি কি? প্রথমটা হচ্ছে ই বা মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি এগুলো নিয়ে আলোচনা করা হয়েই গেছে, আমি এখানে আর বেশি আলোচনা করছি না। তাও তোমাদের বলে দিই যে নর্মাল স্ট্রেস জানোই হয়তো, নর্মাল স্ট্রেস ভার্সেস স্ট্রেইন বা নর্মাল স্ট্রেইন যদি হয় সেটাকে আমরা ই বলি। তার মানে কি ই ইজ ইকুয়াল টু সিগমা বাই ইপসাইলন। এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, সিগমা ইজ ইকুয়াল টু ই ইন্টু ইপসাইলন। এটা কি স্ট্রেস ভার্সেস স্ট্রেন। স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া, স্ট্রেন মানে কি চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এর মধ্যে আর কিচ্ছু বেশি জানার দরকার নেই। চলো নেক্সট, ইলাস্টিক কনস্ট্যান্ট কি? মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি মানে কি জি, জি দিয়ে ইন্ডিকেট করে। ঠিক আছে, এটা কি ই দিয়ে ইন্ডিকেট করে, এটা হচ্ছে জি। মনে রাখবে কিন্তু এইগুলো, হ্যাঁ। জি মানে কি দেখো, কিছুই না। তাহলে জি মানে হচ্ছে, এটা নর্মাল ছিল তো, এখানে হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস ভার্সেস শিয়ার স্ট্রেন। কি বললাম বুঝলাম? কি বললাম বুঝলে? জি মানে হচ্ছে শিয়ার স্ট্রেস ভার্সেস শিয়ার স্ট্রেন। এটা নর্মাল ছিল, এটা শিয়ার, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা, তাহলে শিয়ার স্ট্রেসটাকে আমরা টাউ দিয়ে লিখি, শিয়ার স্ট্রেনটাকে আমরা ফাই দিয়ে লিখি। বুঝতে পারলে? তাহলে এরকম কি হলো যে টাউ ইজ ইকুয়াল টু, এটা মনে রাখবে, জি ফাই, মানে শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ রিজিডিটি ইন্টু শিয়ার স্ট্রেন। ঠিক আছে, বুঝে গেলে আশা করি। ব্যাস, এই নিয়ে একটু গল্প আছে, এটা আমি পরে আলোচনা করবো। প্রথমে মডুলাস অফ মানে ইলাস্টিক কনস্ট্যান্টগুলো আলোচনা করিনি। কি বললাম? মডুলাস অফ রিজিডিটি নিয়ে আর একটু গল্প আছে, যেটা আমি পরে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমি চারটে, বাকি দুটো যে আছে সেটা নিয়ে আলোচনা করিনি। এরপরে কি আছে? বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। হোয়াট ইজ দিস? কে। বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটিকে আমরা কে বলি। ঠান্ডা লেগে গেছে, দাঁড়া তো। সরি, বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটিকে আমরা কে বলি? তো বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি মানে কি? নর্মাল স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন, এটাকে আমরা বলি হচ্ছে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। এবার সরি, নর্মাল স্ট্রেস মানে তো বুঝতেই পারছো যে যা স্ট্রেস আসে এই স্ট্রেসটাই। কিন্তু ভলিউমেট্রিক স্ট্রেন মানে কি? মানে এইখানে শুধু 3 ডাইমেনশনাল পিকচার চলে আসে। মানে এখানে ছিল হচ্ছে 1 ডাইমেনশনাল, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, আর কিচ্ছু না। মানে ধরো এরকম একটা বাক্স আছে, দিস ইজ এ বক্স। এটা একটা বক্স, এর তিনটে, এর সারফেস কটা আছে? 1 2 3 4 5 6, মানে 3টে ডাইরেকশন আছে। এই ডাইরেকশনে লোড দিলাম, এই ডাইরেকশনে লোড দিলাম, আবার এই ডাইরেকশনেও লোড দিলাম। যদি একটা ডাইরেকশন নিয়ে আমরা করি 1 ডাইমেনশন, আইদার এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, তাহলে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি আসবে যে কোনো একটা, স্ট্রেস বাই স্ট্রেন নর্মাল। যদি আমরা 3টে ডাইরেকশনেই লোড দিই, তাহলে কি 3D হয়ে গেল, 3D, 3 ডাইমেনশনাল। ইন অল ডাইরেকশন উই আর গিভিং লোড, কম্প্রেশন টেনশন সেটা ছেড়ে দাও। যদি আমরা 3টে ডাইরেকশনে লোড দিয়ে দিই, তাহলে সেটা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি হয়ে যাচ্ছে। বাল্ক মডুলাস আর ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি একদম সেম, শুধু এটা হচ্ছে 1 ডাইমেনশনাল, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, আর কোনো ডিফারেন্স নেই। সেই জন্য এখানে নর্মাল স্ট্রেসটাও নর্মাল স্ট্রেসই আসলো, এই স্ট্রেসগুলো ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন এসছে নর্মাল মানে লিনিয়ার স্ট্রেনের জায়গায়। তা ভলিউমেট্রিক স্ট্রেন মানে কি? কিছুই না, নর্মাল স্ট্রেসটা সিগমা, ভলিউমেট্রিক স্ট্রেস মানে ডেল্টা ভি বাই ভি। ডেল্টা ভি মানে কি? চেঞ্জ ইন ভলিউম বাই টোটাল ভলিউম। তাহলে কি? সিগমা মানে হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভলিউম। যেহেতু এটা 3D, সেহেতু ভলিউম আসছে বাই ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল বা অরিজিনাল ভলিউম। বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? প্রথমটা ছিল স্ট্রেইন, কারণ কি 1 ডাইমেনশন বলে। এখানে 3 ডাইমেনশন বলে ভলিউম এসছে। এখানে লেন্থ ছিল, এটা চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এখানে ভলিউম এসছে কারণ কি 3 ডাইমেনশন বলে, আর কোনো ডিফারেন্স নেই। 3 ডাইরেকশনেই আমার লোড আসছে, তাহলে সেটা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে। মানে ভলিউমটার কি চেঞ্জ হচ্ছে সেটা যদি আমি জানতে চাই, ধরো একটা বল আছে,
বলের তো লেন্থ ফেন নেই, বলের মধ্যে তুমি লোড দিচ্ছ, ভলিউম কীরকম চেঞ্জ হচ্ছে জানতে চাইলে তোমাকে বাল্ক মডুলাস জানতে হবে। এই হচ্ছে ব্যাপার। চলো, আর লাস্ট আমাদের পয়সন্স রেশিও আছে, এটা লিখে নাও, আমার জায়গা নিয়ে আমাকে মুছতে হবে। 4 নাম্বারটা যেটা আছে আর কি লাস্ট, সেটা হচ্ছে কি বলে পয়সন্স রেশিও। নাম্বার ডি হচ্ছে পয়সন্স রেশিও। পয়সন্স রেশিও, পয়সন্স রেশিও মানে কি? পয়সন্স রেশিও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। মানে ইন্ডিভিজুয়াল ইলাস্টিক কনস্ট্যান্ট যদি তুমি বলো, যতগুলো আমরা ইলাস্টিক কনস্ট্যান্ট পড়লাম 4টা, তার মধ্যে ইন্ডিভিজুয়ালি যদি কোশ্চেন আসে, মানে মানে রিলেশন থেকে প্রচুর কোশ্চেন আসে, বুঝতে পারলে তো? রিলেশন থেকে মানে ধরো কম্বাইন করে দুটো জিনিস বার করতে বললো, আসে। বাট ইন্ডিভিজুয়ালি যদি জিজ্ঞেস করো তাহলে সবচেয়ে বেশি কোশ্চেন আসে পয়সন্স রেশিও থেকে। মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি, বাল্ক মডুলাস আর পয়সন্স রেশিওর মধ্যে ইন্ডিভিজুয়ালি যদি কোনো কোশ্চেন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে পয়সন্স রেশিও থেকে। পয়সন্স রেশিও মানে কি? পয়সন্স রেশিও মানে হচ্ছে চেঞ্জ ইন ল্যাটারাল ডাইমেনশন, মানে চেঞ্জ ইন ল্যাটারাল স্ট্রেন বাই চেঞ্জ ইন লিনিয়ার স্ট্রেন রেশিও। তার পয়সন্স রেশিও বুঝতেই পারছো, এটা একটা রেশিও। কিসের রেশিও? চেঞ্জ ইন ল্যাটারাল স্ট্রেন, মানে ল্যাটারাল স্ট্রেনের যা চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই চেঞ্জ ইন লিনিয়ার স্ট্রেন। চেঞ্জ ইন লিনিয়ার স্ট্রেন, ঠিক আছে? মানে কি? ল্যাটারাল মানে কি ডেল্টা ডি বাই ডি, আর চেঞ্জ ইন লিনিয়ার স্ট্রেন মানে কি ডেল্টা এল বাই এল। এইটা হচ্ছে পয়সন্স রেশিও। তুমি শুধু মনে রাখবে, যেহেতু আমরা জানি যে যদি আমরা ল্যাটারালি ছোট হই তাহলে লংগিটিউডিনালি বাড়বো, ইন জেনারেল হয়। মানে ধরো এই বস্তুটা আছে, তুমি দেখো না, এই বস্তুটাকে যদি আমি পেটটা এরকম করে চাপ দিই তাহলে এটা লেন্থটা বেড়ে গেল। ইন জেনারেল কিন্তু এটাই হয়, সেহেতু এখানে পয়সন্স রেশিওতে নেগেটিভ সাইনটা দেওয়া ম্যান্ডেটরি, মানে এটা ম্যান্ডেটরি। কিন্তু পয়সন্স রেশিওতে নেগেটিভ সাইন না দিলে ডেফিনেশনটা ভুল হয়ে গেল। সো পয়সন্স রেশিও মানেই হচ্ছে মাইনাস চেঞ্জ ইন ল্যাটারাল স্ট্রেন বাই চেঞ্জ ইন লিনিয়ার স্ট্রেন। ডেল্টা ডি বাই ডি হচ্ছে ল্যাটারাল স্ট্রেন, মানে ল্যাটারালি কতটা মোটা হচ্ছে বা রোগা হচ্ছে, আর ডেল্টা এল বাই এল হচ্ছে লিনিয়ারি কতটা লম্বা হচ্ছে বা ছোট হচ্ছে, ঠিক আছে? মানে ইন জেনারেল। এবার পয়সন্স রেশিও সম্বন্ধে তোমাকে বলবে যে দুটো কোশ্চেন আসে, বলবে যে বলো পয়সন্স রেশিওর রেঞ্জ কত। যখনই তোমাকে রেঞ্জ বলবে, দুটো রেঞ্জ হয়, তুমি কিন্তু জিজ্ঞেস করবে না স্যারকে, স্যার আপনি কি ইউনিভার্সাল রেঞ্জ বলছেন না ইন জেনারেল বলছেন। তোমাকে পয়সন্স রেশিওর রেঞ্জ বলেছে মানে এটা তোমার রেসপন্সিবিলিটি স্যারকে বলার যে আমি স্যার দুটোই জানি। তোমার মানে ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামে আমি জিজ্ঞেস করেছিলাম, ছেলেপেলে বলতো, যেই বলতাম পয়সন্স রেশিওর রেঞ্জ বলো, কোশ্চেন করতে স্যার ইউনিভার্সাল রেঞ্জ বলবো নাকি ইন জেনারেল রেঞ্জ বলবো। আরে ভাই তুমি জানলে দুটোই বলো, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি তোমাকে পয়সন্স রেশিওর রেঞ্জ বলেছি, এবার তোমার রেসপন্সিবিলিটি বলার, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তাই না? জিজ্ঞেস করবে না, কিন্তু খুব বাজে জিনিস দেখায় এটা। মানে যদি তুমি বলো ইউনিভার্সাল রেঞ্জ, মানে পুরো ইউনিভার্সের মধ্যে কীরকম রেঞ্জ থাকে, তাহলে পুরো ইউনিভার্সের মানে ইন জেনারেলটা আগে লিখি। 0 to পয়সন্স রেশিওকে মিউ দিয়ে ইন্ডিকেট করা হয়, মিউ, ঠিক আছে? মিউ লেস দেন ইজুকাল টু, মাইনাসটাই থাকবে, -0.5, আর 1 লেস দেন ইজুকাল টু মিউ লেস দেন ইজুকাল টু -0.5। এক সেকেন্ড, -1, সরি, এক সেকেন্ড, এখানে তো মাইনাসটা দিয়ে দিয়েছি না, তাহলে এখানে মাইনাস থাকবে না তো। এক সেকেন্ড দাঁড়াও, 0 to 0.5, 0 লেস দেন ইজুকাল টু মিউ লেস দেন ইজুকাল টু 0.5 হচ্ছে ইন জেনারেল। ইন জেনারেল, জেনারেল মানে কি 99%-এর এটাই থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে -1 লেস দেন ইজুকাল টু মিউ লেস দেন ইজুকাল টু 0.5 হচ্ছে ইউনিভার্সাল রেঞ্জ। ইউনিভার্সাল রেঞ্জ মানে ইউনিভার্সে এরকম প্রচুর বস্তু আছে যার পয়সন্স রেশিও মাইনাস। পয়সন রেশিও মাইনাস মানে কি তুমি ভাবো, চেঞ্জ ইন ল্যাটারাল ডাইমেনশনও পজিটিভ, চেঞ্জ ইন লিনিয়ার ডাইমেনশনও পজিটিভ, অথবা চেঞ্জ ইন ল্যাটারাল ডাইমেনশনও নেগেটিভ, চেঞ্জ ইন লিনিয়ার ডাইমেনশনও নেগেটিভ। কারণ কি অলরেডি একটা নেগেটিভ সাইন আছে, তো এটার সাথে এটা যদি বিপরীত না হয়, মানে এটা যদি বাড়ে এটা যদি কমে এরকম না হয়, তাহলে নেগেটিভই থাকবে। অতএব এমন কিছু বস্তু পৃথিবীতে আছে যার ল্যাটারাল ডাইমেনশনও বাড়ছে আবার লংগিটিউডাল ডাইমেনশনও বাড়ছে, তোমাকে আমি এটা বলে দিলাম। বুঝতে পারলে? ইন জেনারেল তো এটা হয় না। মানে তুমি যে কোনো বস্তু নাও, তুমি যদি ল্যাটারালি টানো তাহলে দেখবে লংগিটিউডালি ছোট হয়ে যাবে। যেমন আমি দেখেছিলাম না মাইল স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভে দেখেছিলাম, এরকম ছিল মাইল স্টিলটা, আমি টেনেছিলাম, টানার পরে কি হয়েছিল, এখানে নেকিং হয়ে গেছিল, এইরকমভাবে নেকিং হয়ে গেছিল। নেকিং হয়ে যাওয়ার পরে কিন্তু লেন্থটা বেড়ে গেছিল, মানে কি ল্যাটারালি ছোট হয়ে গেল, লংগিটিউডালি বাড়লো, মানে অপোজিটটা হচ্ছে। বুঝতে পারলে তো? কিন্তু পৃথিবীতে বা ইউনিভার্সে, পৃথিবী না ইউনিভার্সে এমন প্রচুর ম্যাটেরিয়াল আছে যেটা যদি মানে এরকম ধরো ম্যাটেরিয়াল আছে, তুমি টানলে
এদিকেও মালটা বাড়ছে, আবার এদিকেও বাড়ছে। বুঝতে পারলে? মানে লংগিটিউডালও বাড়ছে, ল্যাটারালিও বাড়ছে। ইফ দিস ইজ হ্যাপেনিং দেন দ্যাট ম্যাটেরিয়াল ইজ হ্যাভিং পয়সন্স রেশিও অফ নেগেটিভ। যদি বলে নেগেটিভ পয়সন্স রেশিও দুটো এক্সাম্পল দাও, তুমি বলবে নেগেটিভ পয়সন্স রেশিওর এক্সাম্পল, হ্যাঁ, যেটা ইন জেনারেল হয় না, ইন জেনারেলি যেটা হয় না, কিন্তু পৃথিবীতেও পাওয়া যায় এরকম নেগেটিভ পয়সন্স রেশিও, হচ্ছে হিউম্যান টিস্যু। আমাদের মানুষের যে টিস্যু আছে সেটা ল্যাটারালিও বাড়ে, লংগিটিউডালও বাড়ে, এরকম না যে একদিকে টানলে অন্যদিক ছোট হয়ে যায়। ঠিক আছে, হিউম্যান টিস্যু অথবা ফোম বলবে, ফোমটাও একটা আছে, ফোম। এই দুটো জিনিসের নেগেটিভ পয়সন্স রেশিও হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি যখনই বলবে মাইনাস থেকে প্লাস, মাইনাস রেঞ্জের কোনো পয়সন্স রেশিও তোমাকে জিজ্ঞেস করতে বলতে পারে এটা। সেকেন্ড কি, তুমি এটা আমি লিখে দিচ্ছি না তোমাকে, নোটসে আমার আছে, তুমি না একটা চার্ট বানাবে। চার্ট বানিয়ে আমাদের যে বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো আছে, যেগুলো বিল্ডিং ম্যাটেরিয়াল আমাদের ইউজ হয়, কি কি বললাম, কি কি বিল্ডিং ম্যাটেরিয়াল আছে, উড, কংক্রিট, সিমেন্ট, এগ্রিকেট, ফাইন এগ্রিকেট, কোর্স এগ্রিকেট, এই প্রত্যেকটা জিনিসের, আরও আছে লোহা, মাইল স্টিল, টর্চ স্টিল, এই প্রত্যেকটা জিনিসের পয়সন্স রেশিও লিখে রাখবে কত হয়। খুব ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলে দিলাম। কি বললাম বুঝতে পারলে তো? কেন বলো তো? তার কারণটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো যেহেতু আমাদের সিভিল রিলেটেড জিনিস, সেই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে যে বিল্ডিং ম্যাটেরিয়াল ইউজ হয়, কি কি বললাম, গ্লাস, উড, স্টিল, কংক্রিট, সিমেন্ট, এই ধরনের জিনিসগুলোর, সিমেন্ট হবে না, কংক্রিট, সিমেন্টের পয়সন্স রেশিও পাবে না যেহেতু সিমেন্টটা গুঁড়া থাকে, কংক্রিটটা, তারপরে আর কি কি আছে, ব্রিক, এই কয়েকটা জিনিসের পয়সন্স রেশিও তুমি লিখে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বলো তো 0.5 যে আছে এটা তো এক্সট্রিম ভ্যালু, 0.5 কার পয়সন্স রেশিও? তুমি বলবে পারফেক্টলি প্লাস্টিক রাবার, পারফেক্টলি প্লাস্টিক রাবার যদি হয় তাহলে তার পয়সন্স রেশিও 0.5 হয়, পারফেক্টলি প্লাস্টিক রাবার। ইন জেনারেল যে আমরা রাবারগুলো দেখি সেটা 0.45 এর কাছাকাছি থাকে। আচ্ছা, আর কি কি তুমি মনে রাখতে পারো? মেটালটা মনে রাখবে, মেটাল ইন জেনারেলি মেটালের পয়সন্স রেশিও 0.33 থেকে 0.35 এর মধ্যে থাকে, মেটাল ইন জেনারেল। তার মধ্যে কিন্তু মাইল স্টিলের পয়সন্স রেশিও তোমাকে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, 0.30 হয়। তো যাই হোক, তুমি কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি, ইট ইজ ইউর হোমওয়ার্ক। আমি এটা লিখে দিচ্ছি না, বেকার লিখে তো লাভ নেই, তুমি নেট থেকে সার্চ করে পেয়ে যাবে। তুমি জাস্ট লিখবে উডের পয়সন্স রেশিও, দেখবে তিনটে ডাইরেকশনে তিনটে হয়। আমি বললাম না, উড হচ্ছে অর্থোট্রপিক ম্যাটেরিয়াল। অর্থোট্রপিক ম্যাটেরিয়াল মানে কি? তিনটে ডাইরেকশনে আলাদা আলাদা হওয়া উচিত। আরে বাবা, অর্থোট্রপিক ম্যাটেরিয়াল মানে কি বলেছিলাম, দেখো আমি তোমাকে রিলেট করাচ্ছি, এটা লিখে দিচ্ছি। স্পেশাল কেস দিয়ে লিখলাম উড। ঠিক আছে, উড হচ্ছে অর্থোট্রপিক ম্যাটেরিয়াল। অর্থোট্রপিক ম্যাটেরিয়াল মানে কি বলেছিলাম? প্রপার্টিস বা ইলাস্টিক কনস্ট্যান্ট। ইলাস্টিক কনস্ট্যান্টও একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। ইলাস্টিক কনস্ট্যান্ট আর ডিফারেন্ট ইন 3 ডাইরেকশন, ডিফারেন্ট প্রপার্টি। সেই জন্য প্রপার্টি, প্রপার্টি, সেই জন্য তুমি মিউ এক্স, মিউ ওয়াই, মিউ জেড, উডের ক্ষেত্রে তিনটে পয়সন্স রেশিও পাবে। ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি, দাঁড়াও, এটা লেখা আছে আমার, তুমি লেখো ল্যাটারাল হচ্ছে, লংগিটিউডাল হচ্ছে 0.43, রেডিয়াল হচ্ছে 0.35 আর ট্যানজেনশিয়াল হচ্ছে 0.18। বুঝতে পারলে? 0.43, 0.35, 0.43, 0.35, 0.18, নেটে সার্চ করলেই পেয়ে যাবে। এটা হচ্ছে লংগিটিউডাল ডাইরেকশনে পয়সন্স রেশিও, এটা হচ্ছে রেডিয়াল ডাইরেকশনে পয়সন্স রেশিও, আর এটা ট্যানজেনশিয়াল ডাইরেকশনে পয়সন্স রেশিও। তো এইরকম, এইভাবে তুমি লিখে রাখবে যতগুলো আছে তোমার, উড হোক, অথবা তুমি বলতে পারো একটা SGBN একটা কোশ্চেন এসেছিল যে আইসের পয়সন্স রেশিও কত, 0.33। ঠিক আছে, কর্কের পয়সন্স রেশিও 0 মনে রাখবে, কর্ক। আর কংক্রিটের 0.1 থেকে 0.2, এই যে 0, এটা হচ্ছে কর্ক, CORK, কর্কের পয়সন্স রেশিও হচ্ছে 0। যাই হোক, এগুলো কয়েকটা তুমি লিখে রাখবে, নোটসটা যখন দেবো তখন দেখবে আমার নোটসও অনেক কিছু লেখা আছে। আর মেটালের হচ্ছে 0.33 to 0.35, এটা আমি ভুলই বললাম, একটু বেশি বলে দিয়েছি, 0.27 থেকে 0.33 এরকম থাকে মেটাল। যাই হোক, মানে 0.3 রেঞ্জের মধ্যে থাকে, মাইল স্টিল 0.3 হয় এরকম। ঠিক আছে, পয়সন্স রেশিও তুমি বুঝে গেলে। চলো, এবার আমি যে বলেছিলাম একটা জিনিস আমাকে বুঝাতে হবে, সেই জিনিসটা আমি বোঝাচ্ছি। মডুলাস অফ রিজিডিটি সম্বন্ধে একটা জিনিস বোঝাতে হবে। প্রথমে আমি একটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি, স্টেটমেন্টটা তুমি মনে রাখো। স্টেটমেন্টটা হচ্ছে, কোনো একটা বস্তুর যে লিনিয়ার স্ট্রেন হয়, সেটা মানে স্ট্রেনের থেকে কি বলে, শিয়ার স্ট্রেনের হাফ হয়।
মানে কি লিনিয়ার স্ট্রেন অফ ম্যাটেরিয়াল, আমি দাঁড়াও স্টেটমেন্টটা লিখে দিই তোমাদেরকে। লিনিয়ার স্ট্রেন অফ ডায়াগোনাল ইজ হাফ অফ শিয়ার স্ট্রেন অফ এ বডি। লিনিয়ার স্ট্রেন of diagonal is half of shear strain of the body. এটা মনে রাখবে, পরীক্ষাতে ডাইরেক্টলি এই কোশ্চেনটা আসে স্টেটমেন্টটা, মানে বলে হাফ না 2 টাইম না 1/4 টাইম না 4 টাইম এরকম করে। এর প্রুফটা করার দরকার নেই, আমার মনে হয় এই মুহূর্তে তোমরা যেই সিচুয়েশনে আছো প্রুফটা করার কোনো দরকার নেই, তাও আমি তোমাদের করিয়ে দিচ্ছি। কারণ কি প্রুফটা করলে একটু তো কনসেপ্ট ক্লিয়ার হবেই, নাহলে বলে আমি বুঝতেই পারছি না কি বলছেন আপনি। তো তোমার মনে রাখার দরকার নেই, আমার মনে হয় কখনো তোমাকে প্রুফ দেবে না এমসিকিউ পরীক্ষাতে, বাট এটা কিন্তু মনে রাখবে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। দিস ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, প্লিজ ট্রাই টু রিমেম্বার দিস স্টেটমেন্ট। দেখি কতক্ষণ হলো, এখন হলো হচ্ছে 35 মিনিট, হয়ে যাবে। আচ্ছা দেখো, ভালো করে দেখো, বুঝে রাখো, নোটসে কিন্তু ভুল প্রুফ করা আছে আমার, আমি বলে দিচ্ছি তোমাকে। এই হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটার মধ্যে আমি স্ট্রেন দিলাম, শিয়ার দিলাম, ধরো এরকম শিয়ার দিলাম, এরকম শিয়ার দিলাম, অটোমেটিক্যালি এরকম একটা শিয়ার চলে আসবে। এখন এগুলো বুঝতে পারবে না কেন এখানে দিলে এটা আসবে, তুমি বুঝতে পারবে না, যখন আর একটু পরে গেলেই বুঝতে পারবে। এবং তার সাথে সাথে সঙ্গে সঙ্গে এরকম একটা শিয়ারও চলে আসবে, বডিটা ইকুইলিব্রিয়াম হয়ে গেল। যদি এই শিয়ার কন্ডিশন না আসতো তাহলে ইকুইলিব্রিয়াম হতো না। আপাতত জেনে নাও বডির মধ্যে আমি শিয়ার দিয়েছি, এই ডাইরেকশনটা তুমি পরে জানতে পারবে, এখন জানতে পারবে না, ঠিক আছে। শিয়ার স্ট্রেস তো আমরা পড়াবো, তখন দেখবো কেন এটা হয়, ঠিক আছে। এভরিথিং উইল হ্যাভ ইন ডিটেল ডিসকাশন ইন শিয়ার স্ট্রেস চ্যাপ্টার। তো যাই হোক, এরকম যখন আমি শিয়ার দিলাম তখন কি হবে বলো তো, বডিটার মধ্যে একটা স্ট্রেইন আসবে, বডিটার মধ্যে এরকম ধরো একটা স্ট্রেন আসলো, এই হয়ে গেল বডিটা স্ট্রেন। এটা কি আর একটু বড় করে দেখালে তোমাদের সুবিধা হবে? অবশ্যই আর একটু বড় করে দেখালে সুবিধা হবে, লাল দিয়ে দেখাবো, দাঁড়াও। এই হচ্ছে বডিটা, ঠিক আছে, বড় করে দেখালাম। এই বডিটার মধ্যে আমি স্ট্রেন দিয়েছি, স্ট্রেনের ডাইরেকশনটা দেখালাম না, তাহলে ঘিজি হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রেন দেওয়ার পরে বডিটা এরকম ডিফর্ম হয়েছে। আফটার আই গিভ স্ট্রেন টু দিস বডি, আমার বডি এরকম ডিফর্ম হয়ে গেছে, বুঝতে পারলে? এরকম করে স্ট্রেন দিয়েছিলাম, এই স্ট্রেস দিয়েছি, স্ট্রেন দিইনি, স্ট্রেস দিয়েছি, তাতে বডিটা এরকম ডিফর্ম হয়েছে। আচ্ছা, এইভাবে আমার ডায়াগোনালটা আমি ড্র করলাম, আর আগে আমার ডায়াগোনাল ছিল হচ্ছে এটা, বুঝতে পারলে কিনা বলো? এটা ইনিশিয়াল, এরকম টেরা ব্যাকা হয়ে গেলে কি করে হবে? এক সেকেন্ড দাঁড়াও, এই ছিল আমার ইনিশিয়াল ডায়াগ্রাম, মানে ইনিশিয়াল ডায়াগোনাল এটা ছিল। এখন আমার ডায়াগোনালটা এরকম হয়ে গেছে। কেন এরকম হয়েছে বলো তো? কারণ কি, আমি বস্তুটার মধ্যে দিয়েছি স্ট্রেস, শিয়ার স্ট্রেস দেওয়ার ফলে আমার ডায়াগোনালটা এরকম টেরা ব্যাকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বস্তুটার প্রথমে নাম দিই, এ বি সি ডি, ঠিক আছে, এটা হচ্ছে বস্তুটার নাম। এসি হচ্ছে ডায়াগোনাল, কিন্তু কি হলো, এটা সি ড্যাশ চলে গেল, সি ড্যাশ, তাহলে আমার নতুন ডায়াগোনাল হলো এ সি ড্যাশ, ঠিক আছে। এইটা হচ্ছে আমার স্ট্রেন, শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেন মানে কি বলেছিলাম, দিস অ্যাঙ্গেল ইজ দ্য শিয়ার স্ট্রেন। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ড্র পারপেন্ডিকুলার লাইক দিস, যেন এটা 90 ডিগ্রি হয়। আর এটাকে আমি কি নাম দেবো, ডি ড্যাশ নাম দিয়ে দিলাম, বুঝতে পারলে? তাহলে দেখো, এসি হচ্ছে আমার, আচ্ছা, আর এই যে প্রথমে এ বি বিসি সিডি আর এডি, এ বি ইজুকাল টু বিসি ইজুকাল টু সিডি ইজুকাল টু ডিএ, এই জিনিসটা কত বলো তো? এই জিনিসটা হচ্ছে এ ধরে নিলাম, মানে প্রত্যেকটা ডাইমেনশন হচ্ছে এ ইউনিট, লেন্থ মানে লেন্থগুলো। এটা একটা স্কোয়ার নিয়েছি, স্কোয়ারটার মানে লেন্থটা আমি এ ইউনিট ধরে নিলাম, ঠিক আছে, বুঝতে পারলে তো? এ ইউনিট ধরে নিলাম, ওকে। এবার কি হচ্ছে, যদি এ ইউনিট হয় তাহলে এসির ভ্যালুটা কত হবে? এসি হচ্ছে অরিজিনাল ডায়াগোনাল, অরিজিনাল মানে প্রথমে যে ডায়াগোনালটা ছিল, ডায়াগোনাল দেখো তো অরিজিনালটা কি হচ্ছে, √(a² + a², তার মানে কি √2 × a, এটা মনে রাখবে। এই যে এই ভ্যালুটা হচ্ছে, এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে √2 × a। এটা a আছে, এটা a আছে, তাহলে বা এটা a আছে, এটা a আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাসটা কি √(a² + a² হয়, করে √2a হলো। আচ্ছা, আর এ সি ড্যাশ হচ্ছে
তুমি বলবে এসি ড্যাশটা কি বলবে, এসি ড্যাশ হচ্ছে ডিফর্ম ডায়াগোনাল, ডিফর্ম বা এক্সটেন্ডেড ডায়াগোনাল, এক্সটেন্ডেড ডায়াগোনাল। কেন হয়েছে এক্সটেন্ডেড ডায়াগোনাল? ডিউ টু ডিফরমেশন, ডিফরমেশনের জন্য ওটাও এখন ডায়াগোনাল হয়ে গেছে। আচ্ছা, এখানে শুধু একটাই তোমাকে অ্যাজাম্পশান নিতে হবে। অ্যাজাম্পশান কি নিতে হবে? যেহেতু ফাইটা খুব ছোট, এই অ্যাজাম্পশানটা না নিলে তুমি অঙ্কটা করতে পারবে না। অ্যাজাম্পশান নিতে হবে একটা, দেখবে প্রত্যেকটা বইতেই এই অ্যাজাম্পশানটা দেওয়া থাকে। অ্যাজাম্পশানটা ট্রুও, ফাইটা ছোট বলেই এটা সম্ভব। যদি শিয়ার স্ট্রেন বড় হয় তাহলে এটা সম্ভব হবে না, কিন্তু যেহেতু এই ফাইটা ছোট, অ্যাজাম্পশানটা কি? অ্যাজ দ্য ফাই স্মল। দাঁড়াও আমি চেয়ারটা নিয়ে আসি। অ্যাজ দ্য ফাই মানে কি? শিয়ার স্ট্রেন is small, so as the phi is small, so we can assume কি assume করতে পারি? যে triangle CD dashed C dashed is an isoscale, isoscale মানে কি? সমদ্বিবাহু, isoscale right angle triangle, RIGST, right angle triangle। মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো মানে এইটা তোমার 90 ডিগ্রি, বুঝতেই পারছো এই ট্রায়াঙ্গেলের এই পোর্শনটা 90 ডিগ্রি, আর এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। তাহলে সিডি ড্যাশড, অতএব সিডি ড্যাশড ইজ ইকুয়াল টু ডি ড্যাশড সি ড্যাশড। এই অ্যাজাম্পশনটা তোমাকে নিতে হবে। এটা ফাই স্মল হলে নামাই যায়। এই শিয়ার স্ট্রেনটা যদি খুব ছোট হয় না, তাহলে এই দুটো বাহু সমানই হবে। এটা যতটা বাড়বে তত তোমার, এখানে আমি বড় করে দেখিয়েছি বলে তোমার সমান লাগছে না। এটা যদি তুমি ছোট নিতে, এটা যদি তুমি এখান দিয়ে এইটুকু নিতে, তাহলে ওটা সমানই আসতো। কি বললাম? এইটা যদি তুমি যত বেশি নেবে তত বেশি এর ভ্যালুর ডিফারেন্সটা আসতে থাকবে, কিন্তু যদি তুমি ছোট নাও, স্মল, তাহলে এই দুটো সেমই থাকবে। ঠিক আছে, ওকে। এবার দেখো কি করা যাচ্ছে। শিয়ার স্ট্রেন, তাহলে শিয়ার স্ট্রেন তো না, প্রথমে আমি লিনিয়ার স্ট্রেনটা দিচ্ছি। স্ট্রেন মানে কি? লিনিয়ার স্ট্রেন, লিনিয়ার স্ট্রেন মানে যেটা আমাদের নর্মাল ডেল এল বাই এল। লিনিয়ার স্ট্রেন মানে কি হয়? ডেল্টা এল বাই এল। হোয়াট ইজ ডেল্টা এল? ডেল্টা এল মানে হচ্ছে আমার এসি ড্যাশড। দেখো ডেল্টা এল মানে কি? কতটা চেঞ্জ হলো? এই যে এইটুকু চেঞ্জ হয়েছে, এইটুকু, ঠিক আছে, সরি এইটুকু চেঞ্জ হয়েছে। এটাকে কি করে লেখা যায়? দেখো মানে শোনো, প্রথমে মানে এক্সটেনশনটা কত হয়েছে? এসি ড্যাশড, এসি ড্যাশড এটা হয়েছে, বেড়েছে। আর অরিজিনাল কত ছিল? এসি ডিভাইডেড বাই এসি। দেখো তো ঠিক আছে কিনা। কি বললাম? চেঞ্জ ইন লেন্থটা কি হচ্ছে? এইটা হচ্ছে বেড়ে এতটুকু হয়েছে, আর আগে কত ছিল? এসি অবধি ছিল। তার মানে এটা হচ্ছে এক্সটেন্ডেড, এটা ছিল হচ্ছে অরিজিনাল ডিভাইডেড বাই অরিজিনাল। এটাই তো চেঞ্জ ইন লেন্থ। চেঞ্জ ইন লেন্থ মানে কি? বেড়ে কতটা হয়েছে, আগে কতটা ছিল, ডিভাইডেড বাই আগে কতটা ছিল। তাহলে এটা হচ্ছে বেড়ে হয়েছে, এটা আগে ছিল, আর এটা হচ্ছে এখন হয়েছে। দেখো তো এসি আর এ ডি ড্যাশ সমান কিনা। এখান থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করেছি, সো এখানে তুমি লিখতে পারো অতএব এসি ইজ ইকুয়াল টু এ ডি ড্যাশ। এসি আর এ ডি ড্যাশ হচ্ছে সমান এই অবধি। এসি আর এ ডি ড্যাশ সমান, আরে এটাই তো আর্ক, তো এখানে এসছে, ঠিক আছে, সমান। তাহলে আমি এসির জায়গাতে এ সি ড্যাশড মাইনাস এ ডি ড্যাশড ডিভাইডেড বাই এসি করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এ সি ড্যাশড মাইনাস এ ডি ড্যাশড মানে কি? ডি ড্যাশ সি ড্যাশড, ডি ড্যাশ সি ড্যাশ বাই এসি। এ সি ড্যাশড মাইনাস এ ডি ড্যাশড মানে শুধু এইটুকু, ডি ড্যাশ সি ড্যাশ বাই এসি, ঠিক আছে, ওকে। ডি ড্যাশ সি ড্যাশ মানে কি বলতো? ডি ড্যাশ সি ড্যাশ মানে হচ্ছে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। হ্যাঁ, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তো এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। কি বললাম? এটা আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছিলাম। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, সি ডি ড্যাশ ইকুয়ালস টু ডি ড্যাশ সি ড্যাশ, মানে এটা সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা সমান হবে। তাহলে সমান মানে কি? এটা যদি 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি এই দুটোকে 45 হতে হবে, কারণ কি টোটাল সামেশন অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি হয়। আরে সাম অফ অল দ্য ট্রায়াঙ্গেলস ইন এ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি হয়, তো এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটোকে 45 হতেই হবে। তো এটা হলো 45, ওকে, ঠিক আছে। ডি ড্যাশ সি ড্যাশ, তাহলে ডি ড্যাশ সি ড্যাশ মানে আমরা কি লিখতে পারি? ডি ড্যাশ সি ড্যাশ, হ্যাঁ, বাই এসি, ঠিক আছে। এটা হলো ডি ড্যাশ সি ড্যাশ।
দেখো তো এবার cos 45 ডিগ্রি মানে কি দেখো তো, cos 45 ডিগ্রি মানে কি, মানে ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, হ্যাঁ কি না? দেখো আমি তোমাকে লিখে দিচ্ছি, ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ। এই যে সি সি ড্যাশটা হচ্ছে ভূমি, ডি ড্যাশ সি ড্যাশটা হচ্ছে অতিভুজ, আর সি ডিটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। বাড়িতে ভালো করে দেখবে, সি সি ড্যাশ হচ্ছে, এটাকে আমি অ্যাঙ্গেল নিলাম 45 ডিগ্রি, তাহলে লাগা কস খাড়া সাইন। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, ইয়েস অর নো? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, ইয়েস অর নো? এটা হলো ভূমি, দাঁড়াও ভুল বললাম, ভুল বলছি, লম্ব এইটা ভূমি হবে, আর এটা হবে অতিভুজ। এটা যদি আমি থিটা নিই তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ইয়েস। তার মানে cos 45 মানে কি, ভূমি বাই অতিভুজ। cos 45 মানে কি, ভূমি বাই অতিভুজ। cos 45 মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। আরে cos 45 মানে ভূমি বাই অতিভুজ না, অতিভুজ। আচ্ছা ভূমিটা কত? ভূমি হচ্ছে ডি ড্যাশ সি ড্যাশ, অতিভুজ কত? সি সি ড্যাশ। হলো কিনা বলো তো? তাহলে ডি ড্যাশ সি ড্যাশ মানে কি, সি সি ড্যাশ cos 45 ডিগ্রি, হ্যাঁ কি না? এই ডি ড্যাশ সি ড্যাশের ভ্যালুটা এখানে বসাবো আমি, দিস সি ড্যাশ ডি ড্যাশ সি ড্যাশ আমি এখানে বসালাম, কি লিখলাম? সি সি ড্যাশ cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই এসি। সি সি ড্যাশ মানে কত? সি সি ড্যাশ মানে কত? সি সি ড্যাশটি রেখে দিই, কোনো ব্যাপার না, ডিভাইডেড বাই cos 45 মানে কি 1/√2 ইন্টু এসি। এসি মানে কত? এসি মানে হচ্ছে আমি এখানে বসাবো √2a। এই এসির ভ্যালুটা এখান থেকে বসালাম, এই যে আমার যে এসির ভ্যালুটা বেরিয়েছিল √2a, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। আর সি সি ড্যাশটা সি সি ড্যাশ রাখলাম, cos 45 মানে 1/√2 লিখে দিলাম। তাহলে ভ্যালুটা কত হচ্ছে? সি সি ড্যাশ বাই 2a, ইয়েস অর নো? আরে √2 ইন্টু √2 মানে 2, ঠিক আছে। এবার দেখো ইম্পর্টেন্ট, এই জায়গাটাই ইম্পর্টেন্ট কিন্তু। এটা আমি কি প্রুফ করলাম? যে লিনিয়ার স্ট্রেইন মানে হচ্ছে সি সি ড্যাশ বাই 2 ইন্টু এ, তাই তো? যে ফাই ইজুকাল টু, এটা প্রুফ করলাম তো। আচ্ছা সি সি ড্যাশ বাই এ মানে হচ্ছে ফাই। তোমরা এটা জানো কি জানো না আমি জানি না, আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। এবার কোথায় মুছবো, এই জায়গাটা মুছে নেই, একটু স্ক্রিনশট নাও তো, এই পোর্শনটুকু মুছে দেবো, শুধু এই পোর্শনটুকু। যখন সার্ভে করবে তখন তোমরা এই জিনিসটা জানতে পারবে, বাট এটা তোমাদের জানা উচিত, এটা তো নর্মাল ট্রিগোনোমেট্রি। এই ধরো একটা বস্তু আছে এই আর কাছে, এটা যদি থিটা হয়, এটা যদি এল হয়, এটা যদি আর হয়, তাহলে কি হবে? এল থিটা ইজুকাল টু আর। এই প্রুফটা, এল এর সাথে থিটা লেগে আছে, এল ইন্টু থিটা ইজুকাল টু আর হবে, যদি থিটা রেডিয়ানে হয় তাহলে, ইফ থিটা ইজ ইন রেডিয়ান। এগুলো সব কিছু সার্ভেতে আমরা জানতে পারবো, আপাতত এর কনসেপ্টটা এখানে লাগাও। আচ্ছা এরকমভাবে দেখাবো আমি, মানে এটাকে ঘুরিয়ে দেখাবো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো ঘুরিয়ে দেখাই যদি তোমাদের সুবিধা হয়। এই রকম আছে বস্তুটা, এই আছে তো, এটা স্মল বলে আর কার এটা সমান জিনিস, এটা এল আছে, এটা ধরো তোমার এ আছে, এটা থিটা আছে, এ না এটা আর ধরে নি, তাহলে এল ইন্টু থিটা ইজুকাল টু আর হয়, এল এর সাথে থিটা লেগে আছে ইন্টু আর হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো কি হচ্ছে, আমি বলতে পারি যে ফাই ইজুকাল টু কি হবে, এইটা এ ইন্টু সি সি ড্যাশ। ফাই মানে আমরা কি বলতে পারি? ফাই মানে বলতে পারি এই কনসেপ্টে যে এ কেন, সিডি, সিডি মানে এ, সিডি 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 হচ্ছে যে বাহুটার ইয়ে ছিল, ইন্টু সি সি ড্যাশ, এ ইন্টু সি সি ড্যাশ। তাহলে সি সি ড্যাশ মানে কি, ফাই বাই এ করতে পারি। সি সি ড্যাশ মানে আমরা, সি সি ড্যাশ মানে কি করতে পারি, এ সরি ফাই ইজুকাল টু এ ইন্টু সি সি ড্যাশ। এক সেকেন্ড দাঁড়াও তো, ভুল বললাম তো, ফাই ইজুকাল টু ফাই ইন্টু এ ইজুকাল টু সি সি ড্যাশ। আরে ফাই ইন্টু এ ইজুকাল টু সি সি ড্যাশ, এল ইন্টু থিটা মানে থিটা ইন্টু এল ইজুকাল টু সি সি ড্যাশ। এইটাই যদি আমি এখানে ড্র করি, দেখো তো কি হচ্ছে, সি সি ড্যাশ আর এখানে ছিল ডি, এটা ছিল ফাই, এটা ছিল এ, আর এটা হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, এ ইন্টু থিটা ইজুকাল টু সি সি ড্যাশ, তার কোরেসপন্ডিং ওই যে এ ইন্টু ফাই ইজুকাল টু সি সি ড্যাশ। তাহলে সি সি ড্যাশ মানে কি, ফাই ইন্টু এ, তাহলে সি সি ড্যাশ মানে আমি লিখতে পারি ফাই ইন্টু এ ডিভাইডেড বাই 2a। সো এ কাটা গেলে চলে আসলো 5/2 ইপসাইলন। এই প্রুফটা আমাদের যাদবপুরে 10 নম্বরে এসেছিল পরীক্ষার সময়, সেমিস্টার পরীক্ষাতে। বাট এই প্রুফটার কোনো দরকার নেই, যে প্রুফ হয়ে গেল লিনিয়ার স্ট্রেন অফ ডায়াগোনাল ইজ হাফ অফ শিয়ার স্ট্রেন অফ দ্য বডি।
তোমাদের এই প্রুফটা মনে রাখতে হবে বলে আমি মনে করি না আর কি, ঠিক আছে? বাট এই স্টেটমেন্টটা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। চলো নেক্সট কি আছে, খুব ইম্পর্টেন্ট, আমাদের নেক্সট পার্টটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট পার্টটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন, কি রিলেশনশিপ বিটুইন 4 ইলাস্টিক কনস্ট্যান্ট। আমাদের 4টা ইলাস্টিক কনস্ট্যান্ট কি কি আছে আমি পয়েন্টটা লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল ইম্পর্টেন্স শুরু হয়ে গেল। রিলেশনশিপ বিটুইন 4 ইলাস্টিক কনস্ট্যান্ট। আমাদের যে 4টা ইলাস্টিক কনস্ট্যান্ট আছে তার মধ্যে রিলেশনশিপ, কীরকম রিলেশনশিপ দেখি। ওকে দেখো, রিলেশনশিপটা হচ্ছে প্রথম ইলাস্টিক কনস্ট্যান্টের রিলেশন কি, ই ইজ ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 মিউ। সেকেন্ড রিলেশন হচ্ছে ই ইজ ইকুয়াল টু 2g ইন্টু 1 প্লাস মিউ। 3 নম্বর রিলেশন হচ্ছে ই ইজ ইকুয়াল টু 9kg ডিভাইডেড বাই 3k প্লাস জি। আর একটা রিলেশন আছে যেটা মনে রাখার কোনো দরকার নেই, এই দুটোকে ইকুয়েট করে দেবে, বেরিয়ে যাবে কি 3k ইন্টু 1 মাইনাস 2 মিউ ইজ ইকুয়াল টু 2g ইন্টু 1 প্লাস মিউ। এখান থেকে আর একটা রিলেশন চলে আসে, এটা মনে রাখার কোনো দরকার নেই, আননেসেসারি, জাস্ট রিমেম্বার দিস 3। ঠিক আছে, দেখি ওই রিলেশনটা অ্যাকচুয়ালি কি আসে ইয়ে করার পরে। আমি জীবনে মনে রাখিনি, মিউ ইজ ইকুয়াল টু 3k মাইনাস 2g, মিউ ইজ ইকুয়াল টু 3k মাইনাস 2g ডিভাইডেড বাই 6k প্লাস 2g, 6k প্লাস 2g। প্লিজ টেল মি হোয়েদার ইউ নিড টু রিমেম্বার দিস ইকুয়েশন অর নট। কি দরকারটা মনে রাখার, এখান থেকে এটা আসবে, তুমি করো, তুমি এই যে মিউ এর ভ্যালুটা আলাদা রাখো, এটা চলে আসবে। সো নেভার রিমেম্বার দিস ইকুয়েশন, এই দুটোকে ইকুয়েট করে দেবে, এটা চলে আসবে। শুধু এই 3টে মনে রাখো, পরীক্ষার সময় কাজে লাগবে। বুঝতে পারলে কিনা বলো? 9kg বাই 3k প্লাস জি হয়ে গেছে। এটা একটু প্রুফ করে দেবো কি করে আসছে, দেখো। তুমি একটা কাজ করো, মিউগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে কি 3k ডিভাইডেড বাই 2g ইজ ইকুয়াল টু 1 প্লাস মিউ বাই 1 মাইনাস 2 মিউ। একটা কাজ করো, প্রথমে গুণ করে দাও, 3k মাইনাস 6k মিউ ইজ ইকুয়াল টু 2g প্লাস 2g মিউ। এবার এদিকে নিয়ে আসো, 3k মাইনাস 2g ইজ ইকুয়াল টু 6k মিউ প্লাস 2g মিউ। এবার এখান থেকে মিউ কমন নাও, 6k প্লাস 2g, এখানে হয়ে গেল 3k মাইনাস 2g। তাহলে দেখো তো মিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, 3k মাইনাস 2g ডিভাইডেড বাই 6k প্লাস 2g। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা 4টাই ফর্মুলা মুখস্থ করতো, কি দরকার আছে এই জিনিসটা মুখস্থ করার, কোনো দরকার নেই, ডোন্ট রিমেম্বার দিস ফর্মুলা, জাস্ট প্রথম দুটোকে ইকুয়েট করে দাও, তাহলেই বেরিয়ে যাবে। এই ফর্মুলাটাই তোমাকে আনতে হবে, তার কি মানে আছে, তুমি এটা মনে রাখার দরকার নেই, এই 3টে মনে রেখো, ঠিক আছে? এটা মনে রাখার দরকার আছে, না হলে মানে এটাও আনা যায়। আরে বাবা, ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট কটা, হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্টস আর দেয়ার, অনলি 2। দুটো ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট, মানে দুটো জানা থাকলে তুমি বাকিগুলো এমনি ডিরাইভ করতে পারবে। এগুলো ডেরিভেশন আছে, আমি কেন করাবো বলো তো তোমাকে? ইজ ইট রিকোয়ার্ড রাইট নাও? আমি যদি এগুলো এক একটা ডেরিভেশন করে এক একটা তোমার 30 মিনিট করে লাগবে, আননেসেসারি টাইম ওয়েস্ট। প্রত্যেকটা ডেরিভেশন আছে, কি দরকার? কিন্তু তুমি মনে রাখবে কেন 2 ইলাস্টিক কনস্ট্যান্ট বলা ছিল। তুমি মনে রাখবে যে স্যার দেখুন, দুটো ইলাস্টিক কনস্ট্যান্ট যদি আমার জানা থাকে তাহলে আমি বাকি সব কিছু বার করে নিতে পারবো। আই নিড অনলি 2 ইলাস্টিক কনস্ট্যান্ট। সেই 2 ইলাস্টিক কনস্ট্যান্ট হচ্ছে ই আর মিউ। আমি যদি ই আর মিউ জানি, বাকি সব আমি বের করে নিতে পারবো। কীরকম করে তোমাকে আমি দেখাচ্ছি। প্রথম ইকুয়েশনটার মধ্যে আমি ধরো ই আর মিউ জানি, কে বেরিয়ে যাবে, ইয়েস অর নো? প্রথম ইকুয়েশনটাতে যদি আমি ই আর মিউ জেনে থাকি তাহলে আমার কে বেরিয়ে যাবে, অতএব ই মিউ আর কে জানা হয়ে গেল। পরেরটার মধ্যে ই আর মিউ যদি জানি তাহলে জি বেরিয়ে যাবে, আমার জানা কি এই দুটো জানলে এটা বেরিয়ে যাবে, অতএব ই জি মিউ কে 4টেই জানা হয়ে গেল। তাহলে তুমি এখানে নোট করে কি লিখবে, খুব সুন্দর জিনিস কিন্তু, আইসোট্রপিক ম্যাটেরিয়াল হ্যাভ অনলি 2 ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট। if we know ই অ্যান্ড মিউ, এই দুটো যদি আমার জানা থাকে, উই ক্যান ফাইন্ড আউট আদার্স। বাকিগুলো আমরা ইজিলি জেনে যাব। হ্যাঁ, তুমি যদি ই আর কে জানো তাহলেও মিউ বার করে নিতে পারবে।
আবার এদিক থেকে ই আর কে জানলে জি বার করে নিতে পারবে, তাহলেও হবে। মানে যে কোনো দুটো জানলেই তোমার হবে, এটা কোনো ব্যাপার না। ইউ নিড টু নে অনলি টু। তুমি দেখো না, তুমি ধরো ই আর জি জানো, ই আর জি জানলে তুমি কে বার মিউ বার করে নিতে পারবে। এবার ই আর মিউ জানা হয়ে গেল, সেখান থেকে তুমি কে বার করে নিতে পারবে, মানে অনলি দুটো, যে কোনো দুটো যদি তুমি জানো তাহলে তুমি বাকি দুটো বের করে নিতে পারবে। তো ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট আছে, তুমি বাকিগুলো ফাইন্ড আউট করে নিতে পারবে, এই হচ্ছে ব্যাপার। আর প্লিজ ডোন্ট রিমেম্বার দিস ফর্মুলা, চারটেই কিন্তু ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার সময় কিন্তু কোনটা দিয়ে কোশ্চেন আসবে তুমি জানো না, ঠিক আছে? যে কোনো দুটো বলে দেবে, হয়তো অন্যটা বার করতে বললো, অর্থাৎ চারটেই তুমি মনে রাখবে, কিন্তু শুধু এই তিনটে মনে রাখলেই হবে, এইটা মনে রাখার দরকার নেই, জাস্ট ইকুয়েট করে এটা প্রুফ করা যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে? চলো, হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে যেটা তোমরা জানো না, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেনে কিন্তু এই ধরনের কোশ্চেন এক্সপেক্টেড, তুমি কিন্তু পারবে না না জানা থাকলে। কি পয়েন্ট করে আমি নোট করে লিখিয়ে দিচ্ছি, নোট লেখো। নোট, যেসব ম্যাটেরিয়ালের মিউ এর ভ্যালু -0.5 থেকে বেশি, আচ্ছা মিউ এর ভ্যালু রেঞ্জ কি এখানে লিখে রাখি আগে, কি রেঞ্জ বলো? ইউনিভার্সাল রেঞ্জ বলছি। মিউ এর ভ্যালুর রেঞ্জ হচ্ছে -1 লেস দেন ইজুকাল টু মিউ লেস দেন ইজুকাল টু 0.5, এটা হচ্ছে মিউ এর ভ্যালুর রেঞ্জ, ইউনিভার্সাল রেঞ্জ। যেসব ম্যাটেরিয়ালের মিউ এর ভ্যালু, ইফ মিউ ভ্যালু ইজ গ্রেটার দেন -0.5, গ্রেটার দেন -0.5 মানে -0.5, -0.4, -0.3, -0.2, -0.1, 0, 1, 2, 3, 4, 5, ওইগুলো। তার মানে মিউ এর ভ্যালু যদি গ্রেটার দেন 0.5 হয়, যেটা ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মিউ এর ভ্যালু গ্রেটার দেন 0.5ই হয়, তাদের ক্ষেত্রে ই ভ্যালু ইজ অলওয়েজ গ্রেটার দেন জি, এইটাই পরীক্ষায় আসবে, তখন তুমি পরীক্ষায় করতে পারবে না। এটা একটা কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এমসিকিউ কোশ্চেন। যদি মিউ এর ভ্যালু -0.5 এর থেকে বেশি হয় তাহলে অলওয়েজ জি ই গ্রেটার দেন জি হবে, বাট ইফ মিউ ইজ লেস দেন 0.5, সরি -0.5, মানে -1 থেকে -0.5 এর মধ্যে যদি থাকে, তাহলে মনে রাখবে জি সবসময় গ্রেটার দেন ই হবে। দিস ইজ আ নোট দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, ঠিক আছে? চলো, আজকে আমি এখানেই শেষ করলাম, অনেকক্ষণ হয়ে গেছে আশা করি, হ্যাঁ 57 মিনিট হয়ে গেছে, আর করাবো না। আজকেই হয়তো আমি আর একটা ক্লাস দেবো, খুব ইম্পর্টেন্ট ওই ক্লাসটা, ওটাতে কিন্তু 3D স্ট্রেস স্ট্রেন সম্বন্ধে আমরা আলোচনা করবো, স্ট্রেস ম্যাট্রিক্স, স্ট্রেন ম্যাট্রিক্স, ওটা না বুঝতে পারলে কিন্তু তুমি কিন্তু স্ট্রেস স্ট্রেনে কিন্তু কিচ্ছু করতে পারবে না, আমি বলে দিলাম। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে রাখি এখানে, ধরো আমি বলেছি সিগমা XY, তার মানে এটা কি? একটা প্লেন, একটা ডাইরেকশন, এই জিনিসগুলো আমরা জানতে পারবো, তখন কিন্তু 3D স্ট্রেস স্ট্রেনে চলে আসবো, আমি তোমাকে বলে দিলাম। নেক্সট ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। স্ট্রেস স্ট্রেন বুঝতে গেলে তুমি যদি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কনসেপ্ট জানতে চাও, ওখানে নিউমেরিক্যাল অঙ্কও আছে, আমি করাবো, খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরের যে ক্লাসগুলো আসবে সেটা একদম পুরোপুরি অঙ্ক, হুকস লর অ্যাপ্লিকেশন, ঠিক আছে? মানে কি করে মিউ দিয়ে আমরা সিগমা পাই, কি করে সিগমা থেকে আমরা স্ট্রেন পাই, এভরিথিং ডিটেল আমরা তখন আলোচনা করব, খুব মজা আসবে স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারে, ঠিক আছে? আর যারা খুব এক্সাইটেড বলছিলে স্যার দেখুন আপনি তো সয়েল মেকানিক্সটা বন্ধ করে দিলেন, এই প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের পরে এটা স্ট্রেস স্ট্রেন হচ্ছে, এটা শেষ হলেই তখন আমি সমটা বন্ধ করে সয়েলটা আবার ধরবো, সয়েল আর বিএমসিরও তো বাকি আছে, বিএমসির উড বাকি আছে, টিম্বার, ব্রিক। তুমি কিন্তু মনে রাখো পিএসসি জেইর জন্য কিন্তু টিম্বার, ব্রিক খুব ইম্পর্টেন্ট, তুমি কিন্তু ছাড়তে পারবে না। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে অত কোশ্চেন আসে না ওখান থেকে, কিন্তু পিএসসি জেইর জন্য কিন্তু টিম্বার অ্যান্ড ব্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যেই সামনে যেহেতু আসবে, তো টিম্বার ব্রিক কিন্তু তুমি ছেড়ে যেতে পারো না, ঠিক আছে? তখন আমি ওটা শুরু করবো, হাইড্রোলজি আর সমটা তখন একটু বন্ধ রাখবো, এরকম করে করে আমরা করবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, ওটাও আমরা শুরু করবো, খুব তাড়াতাড়ি শুরু করবো, তোমাদের কোনো চাপ নেই। অনেকে বলে যে স্যার আপনার হয়ে গেলে আপনি বোধহয় ক্লাস দিতে পারবে না, তুমি দেখো চাকরি হওয়ার পর আমি দিতে পারি কিনা, জাস্ট সি। তোমরা ভয় পাচ্ছ তো, তোমরা ভাবছো যে এই তো কিছুদিন 1-2 সপ্তাহের মধ্যে চাকরি হয়ে যাবে, তারপরে আপনি আর ক্লাস দিতে পারবে না, সেই জন্য অনেকের মন খারাপ। তো তুমি দেখো না, জাস্ট সি দিতে পারি কিনা, ঠিক আছে? চলো টাটা।